আচ্ছা, তো আমরা মৌলসমূহের পর্যায়বৃত্তিতে, মৌলসমূহের নয়, মৌলসমূহের ধর্মের যে পর্যায়বৃত্তিটা দেখছিলাম, সেখানে বেশ কিছু দেখা হয়েছে। আমাদের মেন তিনটে টপিক আমার কি হচ্ছে, যে যেটা প্রচুর পরিমাণে আছে, মানে অনেকটা বেশি পরিমাণে ইলাবোরেটেড ওয়েতে রয়েছে। হয়তো এক একটা প্রপার্টি নিয়ে এক একটা ক্লাসে আলোচনা করতে হবে। আয়নীয় বিভব, ইলেকট্রন গেইন এনথালপি, ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটে জিনিস নিয়ে হয়তো দুটো ক্লাস লেগে যাবে শুধুমাত্র এই তিনটে জিনিসকে আলোচনা করতে। তো এই তিনটে জিনিস একটু ডিটেলে বুঝতেও হবে। খুব ফান্ডামেন্টাল কনসেপ্ট, ওখান থেকে কোশ্চেনও প্রচুর আসবে, এবং বইয়ের ছায়া প্রকাশনী খুললেই দেখতে পাবি বইয়ে যেটা প্রচুর ডিটেলে দেওয়া রয়েছে। তো ওগুলোকে নিয়ে ধীরে সুস্থে গোটাটা বইয়ে যা দেওয়া রয়েছে সমস্তটাই আলোচনা করব। উপর উপর আলোচনা হবে, সারফেস লেভেল আলোচনা হবে, জাস্ট কনসেপ্টটা বুঝিয়ে দিয়ে বেরিয়ে যাবো তাই নয়। বইয়ের ভিতরে যা যা জিনিসপত্র দেওয়া হয়েছে সবকিছু নিয়ে আলোচনা করা হবে। তো ওটার জন্য টাইম লাগবে। তবে মৌলসমূহের যে ধর্মের পর্যায়বৃত্তিটা, সেটা করতে গিয়ে একটা জায়গা মিস গেছিল, যেটা আমি লক্ষ্য করলাম আজকে। এটা একটু মৌলসমূহের ধর্মের যে পর্যায়বৃত্তিটা, যেখানে অ্যাটমিক রেডাই বা পারমাণবিক ব্যাসার্ধ যে টপিকটা থেকে স্টার্ট হচ্ছিল, তার এক্স্যাক্টলি তার কিছুটা আগে কোনো একটা পর্যায় সারণীতে মৌলের পজিশন কোথায়, কত কত গ্রুপ, কোন পিরিয়ড, কোন ব্লক, এই জিনিসটা আমরা বুঝবো কি করে, এই টপিকটা একটু আগে ছিল। ঠিক আছে, যেটাই বলছি, ওই যে মৌলসমূহের পর্যায়বৃত্তিক যে রিপিটেশন, মানে অ্যাটমিক রেডাই থেকে যে টপিকটা স্টার্ট হয়েছিল আমাদের, সেটা করতে গিয়ে এই ছোট্ট টপিকটা একটু মিস চলে গেছিল। তো সেটা বলে দিতে হবে, এটাও একটা চ্যাপ্টারের মধ্যে ইম্পর্টেন্ট জায়গা, যে পিরিয়ডিক টেবিলে কোনো একটা এলিমেন্টের পজিশনটা আমাদের বুঝতে পারতে হবে। তো সেটাই আমরা দেখি, যে এই টপিকটা আমরা কভার করে নিই, তারপর আমরা যে জিনিসটা চলছিল আবার আমরা সেখানে আবার প্রপার্টি গুলোতে আমরা আবার চলে যাব। তো জিনিসটা দেখি, তাহলে দীর্ঘ পর্যায় সারণীতে কোনো মৌলের অবস্থান নির্ণয় আমরা কি করে করব। তো দীর্ঘ পর্যায় সারণীতে কিছু ইনফরমেশন আমরা অলরেডি জানি। যে ইনফরমেশন গুলো আমরা অলরেডি জানি, সেই ইনফরমেশন গুলোই আমরা ইউজ করব, তাহলেই হয়ে যাচ্ছে। প্রথম কথাটা দেখ, পর্যায় বলতে পর্যায় সংখ্যার সাথে কোনটা সমান? কারোর পর্যায় যে সংখ্যাটা, পর্যায় মানে পিরিয়ড নাম্বারটা কিসের সাথে সমান হবে? ভ্যালেন্স সেলের এন ভ্যালুর সাথে সমান হবে, তাই না? তাহলে ভ্যালেন্স সেল ইকুয়াল টু এন লিখলাম, মানে ভ্যালেন্স সেলের যে এন ভ্যালুটা সেটা তাতে সমান হবে। তাহলে পিরিয়ড নাম্বার, আমি যদি বলি ফার্স্ট পিরিয়ড, তাহলে ফার্স্ট পিরিয়ড বলা মানে কি, ফার্স্ট পিরিয়ডে যে হিলিয়াম আছে, সরি প্রথমে হাইড্রোজেন, আছে, আর ওই দূরে যে হিলিয়াম আছে, ওই পাশাপাশি লিখলাম। এদের ভ্যালেন্স সেলটা কত হবে? এদের ভ্যালেন্স সেলটা হবে এন ইকুয়াল টু 1, যেহেতু এটা ফার্স্ট পিরিয়ডের আন্ডারে হয়। যদি আমি সেকেন্ড পিরিয়ডের কথা বলি, সেকেন্ড পিরিয়ডে আমি কাদের পাবো? সেকেন্ড পিরিয়ডে আসবে আমার লিথিয়াম, বেরিলিয়াম, বোরন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফ্লুরিন, অ্যান্ড নিয়ন, এরাই আসবে। তাহলে এদের প্রত্যেকেরই ভ্যালেন্স সেলটা কোথায় থাকবে? ভ্যালেন্স সেলটা কোনটা? এন ইকুয়াল টু 2। কারণ কি, এরা সেকেন্ড পিরিয়ডের আন্ডারে, এরা ফার্স্ট পিরিয়ডে, তাই এদের ভ্যালেন্স সেলটা এন ইকুয়াল টু 1। এটা সেকেন্ড পিরিয়ডে, মানে ভ্যালেন্স সেলটা এন ইকুয়াল টু 2। তাহলে কোনো একটা এলিমেন্টের যদি ইলেকট্রনিক কনফিগারেশন আমরা দেখি, লেটস সে আমি ফ্লুরিনটাকে নিয়েই করার চেষ্টা করি, তাহলে আমি কি লিখবো ফ্লুরিনের জন্য? 1s2, 2s2, 2p, 5, রাইট? তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি এর ভ্যালেন্স সেলটা হচ্ছে 2। আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার, বলিস না 2p, আমি বলেছি সেল। তাহলে ভ্যালেন্স সেলটা কোনটা? 2। তো 2s2p যেটা রয়েছে, তাহলে ভ্যালেন্স সেল আমি দেখতে পাচ্ছি এখানে n ইকুয়াল টু 2। তাহলে ভ্যালেন্স সেল যদি n ইকুয়াল টু 2 হয়, তাহলে n ইকুয়াল টু 2 আমাকে কি বলে? ফ্লুরিন কোন পর্যায়ে থাকবে বা কোন পিরিয়ডের এলিমেন্ট? ফ্লুরিন হচ্ছে সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। ফ্লুরিন সেকেন্ড পিরিয়ডের এলিমেন্ট। তাহলে এইভাবে আমরা বুঝতে পারবো কোনো একটা এলিমেন্ট কোন পিরিয়ডে অবস্থান করে। তাহলে তার ইলেকট্রনিক কনফিগারেশন লাগবে, ইলেকট্রনিক কনফিগারেশন থেকে ভ্যালেন্স সেল পেয়ে যাবো, ভ্যালেন্স সেল মানেই তার পিরিয়ড নাম্বার। বেশ, প্রথম কথা। সেকেন্ড কথায় যদি আমরা আসি, যে তাহলে কোন গ্রুপ কি করে বুঝবো? না, গ্রুপ নাম্বারটা বোঝায় যার যেটা গ্রুপ নাম্বার, তার তত ভ্যালেন্স ইলেকট্রন। ঠিক আছে, তার ততগুলো ভ্যালেন্স ইলেকট্রন। এবার এখানে একটু প্রবলেম আছে, সেগুলো বলি। তাহলে আমরা পিরিয়ডিক টেবিলকে কিভাবে ভাগ করেছিলাম? এস ব্লক, এরকম করে আমার এস ব্লক আছে, এক্স্যাক্টলি এরকম নয়, এরকম করে আমার এস ব্লক আছে, হলো। তারপর এখান থেকে, তারপরে তো ডি ব্লক থাকলো, তারপরে পি ব্লক, এখানে টুক করে হিলিয়ামের জায়গাটা আছে, এরকম করে তুলে দিলাম, পি ব্লক। আর পিরিয়ডিক টেবিলের বাইরে আমার এখানে এফ ব্লক আছে।
ঠিক আছে। এফ ব্লকের জন্য একটা ইনফরমেশন আমি অলরেডি বলে দিই, এটা এটা হচ্ছে 4F, এটা 5F, দ্যাট মিনস এটা ল্যান্থানাইডস, এটা অ্যাক্টিনাইডস। এদের টোটালটা গ্রুপ নাম্বারটা আমরা 3 নম্বরে ঢুকি, ঠিক আছে। ল্যান্থানাইডস বা অ্যাক্টিনাইডস এর জন্য গ্রুপ নাম্বারটা আমরা 3 নম্বর ধরি অলওয়েজ, এ হচ্ছে কথা। আবার আমি কথাটাই পরে আসবো। তাহলে পিরিয়ডিক টেবিলের বাইরে যারা রয়েছে, এটা এস ব্লক, পি ব্লক, ডি ব্লক অ্যান্ড দিস ইজ ইউর এফ ব্লক। তাহলে এফ ব্লক এলিমেন্ট গুলোর টোটাল যে গ্রুপটা সেটা গ্রুপ নাম্বার 3 হয়। 4F and 5F থাকে। পর্যায়টা আমি আসছি এদের গ্রুপ নাম্বার 3 এর আন্ডারেই ধরি। কেন ধরি না ধরি আবার আমি এফ ব্লকের কথাতে আমি আবার আসবো। এস পি ডি শেষ করে আবার এফ এ আসবো। একবার এখানে লিখলাম বলে একবার বলে নিলাম যে এদের গ্রুপটা আমরা অলওয়েজ, এফ ব্লক এলিমেন্টের গ্রুপটা অলওয়েজ থার্ড গ্রুপই হয়। আচ্ছা, তাহলে এস ব্লক এলিমেন্ট গুলোর জন্য আলোচনা করি। এস ব্লকে আমার কে আছে? গ্রুপ 1 আছে আর গ্রুপ 2 আছে। দ্যাট মিনস এখানে NS1 আর NS2। তাহলে এস ব্লক এলিমেন্টে যারা রয়েছে গ্রুপ 1 আর গ্রুপ 2 তে যারা থাকবে, তাহলে যদি কারোর ভ্যালেন্স ইলেকট্রন, তাহলে কারো যদি নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন 1 হয় বা নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন যদি 2 হয়, তাহলে এটা কোন গ্রুপ? এটা কোন গ্রুপ হবে? এটা গ্রুপ 1 এর হবে। আর এটা কোন গ্রুপের আন্ডারে থাকবে? এটা থাকবে গ্রুপ 2 এর আন্ডারে থাকবে। এটা আমি বলতে চাইছি। যদি দেখিস কারোর ভ্যালেন্স ইলেকট্রনটা NS1 মানে 3S1 বা 2S1, 1S1 এরকম করে যদি দেখিস NS1 কনফিগারেশন, ভ্যালেন্স সেলটা হচ্ছে 2S 3S, কারোর জন্য 3S, কারোর জন্য 2S, কারোর জন্য 1S, এলিমেন্ট টু এলিমেন্ট ওটা ভ্যারি করবে। তাহলে তুই যদি দেখিস ভ্যালেন্স সেলে শুধুমাত্র S ইলেকট্রন রয়েছে, ভ্যালেন্স সেলে যে ইলেকট্রনটা শুধুমাত্র সেটা S সাবসেলেই রয়েছে। তাহলে ব্যালেন্স সেলটা এস সাবসেলে রয়েছে। ধর আমি সোডিয়ামের জন্যই বলছি, হ্যাঁ সোডিয়ামটা ধরে দেখ। সোডিয়ামের কি 1s2, 2s2, 2p6, দেন 3s1, এটাই সোডিয়ামের ইলেকট্রনিক কনফিগারেশন। তাহলে এখান থেকে আমি দেখতে পাচ্ছি সোডিয়ামের আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা কোনটা, মানে ভ্যালেন্স সেলটা কোনটা? 3। তাহলে এটা হচ্ছে কোন পিরিয়ডের আন্ডারে পড়ছে? এটা থার্ড পিরিয়ডের আন্ডারে পড়ছে। এটা থার্ড পিরিয়ডের আন্ডারে পড়ছে এবং আমি দেখছি ভ্যালেন্স সেলে শুধুমাত্র এস সাবসেলটাই আছে। ভ্যালেন্স সেলে শুধুমাত্র এস সাবসেলটাই আছে, যে তাই সেটাই বললাম যদি এস সাবসেল ইলেকট্রন থাকে এবং এখানে যদি একটা ভ্যালেন্স ইলেকট্রন থাকে, এটা কোন গ্রুপের আন্ডারে পড়বে? গ্রুপ 1। যদি ভ্যালেন্স সেলে 3s1 এর জায়গায় 3s2 থাকতো, তাহলে ভ্যালেন্স সেলটা এস ছাড়া কেউ নয়, এস ছাড়া আর ভ্যালেন্স সেলে কেউ নেই। তাহলে সেক্ষেত্রে যেটা যতগুলো ইলেকট্রন আছে সেটাই গ্রুপ নাম্বার হবে এস ব্লকের জন্য। তাহলে অবশ্যই এস ব্লক এলিমেন্ট তো আমরা চিনি, যার লাস্ট ইলেকট্রনটা এস সাবসেলে প্রবেশ করে তাদেরকে এস ব্লক বলি। তাহলে এস ব্লককে চিহ্নিত করে নিলাম। তাহলে এস ব্লক এলিমেন্টের ক্ষেত্রে এসে যেটা ইলেকট্রন থাকবে সেটাই ওর ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে ওই ভ্যালেন্স ইলেকট্রনটাই ওর গ্রুপ নাম্বারের সাথে সমান হবে। পি ব্লক, তাহলে রিপ্রেজেন্টেটিভ, মানে যদি এস টপ রিপ্রেজেন্টেটিভ ছিল, পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে কি হবে? পি ব্লক এলিমেন্টদের জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশনটা হচ্ছে, পি ব্লক এলিমেন্টদের পি ব্লকে যারা থাকে, পি ব্লকে যারা থাকে, পি ব্লকের জেনারেল কনফিগারেশনটা কি হয়? NS2, NP126 এইভাবে ফিল আপ হতে হতে যাবে, তাই তো? এবার NS আর NP মিলে যতগুলো ইলেকট্রন হয় তার সাথে +10 করে দিতে হয় গ্রুপ নাম্বারটা পাওয়ার জন্য। তাহলে আমরা পি ব্লক এলিমেন্টকে চিনতে পারবো। পি ব্লক এলিমেন্টকে কি করে চিনবো? যার লাস্ট ইলেকট্রনটা পি সাবসেলে প্রবেশ করছে, তাহলে পি ব্লক এলিমেন্ট। তাহলে বুঝে গেলাম দিস ইজ আওয়ার পি ব্লক এলিমেন্ট। তাহলে পি ব্লক এলিমেন্টকে যেই আমি চিনে গেলাম, তখন কি করব? নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রনের সাথে জাস্ট +10 করে দিতে হবে। কেন করতে হবে সেটাও বলছি, সেটা করবো। তাহলে আমি একটা সিম্পল এক্সাম্পল ধর, এই ক্ষেত্রে আমি ওই ফ্লুরিনের এক্সাম্পলটা ধরেই চলছি। তাহলে ধর 1s2, 2s2, 2p5, ঠিক আছে। তুই দেখলি লাস্ট ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা পি সাবসেলে প্রবেশ করলো, তাহলে পি ব্লক এলিমেন্ট। আচ্ছা, তাহলে এখানে নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা? ভ্যালেন্স সেল কোনটা? 2s and 2p। তাহলে ভ্যালেন্স সেল কোনটা? n equal to 2, n equal to 2 টোটালটাই আমার ভ্যালেন্স সেল। তাহলে n equal to 2 এর আন্ডারে 2s এ দুটো ইলেকট্রন আর 2p তে 5টা। তাহলে টোটাল নাম্বার অফ ভ্যালেন্স ইলেকট্রন কটা? 7টা। তাহলে 7টা ভ্যালেন্স ইলেকট্রন। তাহলে কি বললাম? পি ব্লক এলিমেন্টের ক্ষেত্রে লাস্ট ইলেকট্রনটা পি পি অরবিটালে ঢুকে পি সাবসেলে ঢুকেছে, তাই পি ব্লক এলিমেন্ট। পি ব্লক এলিমেন্টের নাম্বার অফ টোটাল ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা, 2s এ দুটো, 2p তে 5টা, 7টা ভ্যালেন্স ইলেকট্রন। তখন কি করে দিতে হয়? আমাদের এখানে +10 করে দিতে হয়। তাহলে যেই সংখ্যাটা বেরোবে সেটাই হচ্ছে তার গ্রুপ নাম্বার। কেন +10 এখানে করতে হয়? +10 এখানে করতে হয় তার কারণটা হচ্ছে মাঝখানে এই যে ডি ব্লকটা রয়েছে, টোটাল ডি ব্লকটা থাকার জন্য আমার কি সুবিধা বা অসুবিধাটা কি হচ্ছে? টোটাল ডি ব্লকটা থাকার জন্য
টোটাল ডি ব্লকটা থাকার জন্য আমাদের কাছে এরকম একটা জিনিস ঘটে। টোটাল ডি ব্লকটা থাকার জন্য আমাদের কাছে এরকম একটা জিনিস হয় যে গ্রুপ 1 গ্রুপ 2 তো হলো, দেন যখনই লিথিয়াম বেরিলিয়ামের পর আমরা বোরনে যেতে চাইছি বা সোডিয়াম ম্যাগনেসিয়ামের পর অ্যালুমিনিয়ামে যেতে চাইছি, তখন কি হচ্ছে আমাদের এই যে ডি তে 10টা এলিমেন্ট রয়েছে, গ্রুপ 3 টু গ্রুপ 12, এখানে যে টোটাল 10টা গ্রুপ রয়েছে এই টোটাল 10টা গ্রুপকে পেরিয়ে যেতে হচ্ছে। এখানে 10টা এলিমেন্ট কেন থাকে? কারণ ডি তে টোটাল 1 টু 10 করে 10টা ইলেকট্রনই প্রবেশ করে। তাহলে ডিফারেন্সিয়েটিং ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকছে, একটা একটা করে আলাদা আলাদা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের ইলেকট্রন, মানে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন বাড়ছে, সেন্টারে প্রোটন বাড়ছে, আলাদা আলাদা এলিমেন্ট আসছে। তাহলে ডি তে যেহেতু ম্যাক্সিমাম 10টা ইলেকট্রন ধরে, তাই এখানে আমার 10টা এলিমেন্ট আছে, তাহলে এই 10টা এলিমেন্টকে পেরোতে হচ্ছে। তাহলে গ্রুপ 1 গ্রুপ 2 পর গ্রুপ 3 তে আছে কি আমার ডি ব্লক, দিস ইজ ইউর ডি ব্লক। এস ব্লক, পি ব্লকের কাছে যেই যেতে চাইছি, 12র পর 13 বা 4-এর পর 5, 12র পর 13, এইসব 4-এর পর 5 বা 12-র পর 13 তো যখন যেতে হচ্ছে এই 10টা অ্যাটমকে পার করে যেতে হচ্ছে। তাই বোরনের ক্ষেত্রে গ্রুপ নাম্বার 13, তো 13 কি করে হচ্ছে? বোরনের ইলেকট্রনিক কনফিগারেশন 1s2 2s2 2p1, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন কটা? 2s এ দুটো আর 2p তে 1, কারণ ভ্যালেন্স সেলটা হচ্ছে 2, ওখানে টোটাল 3টে। তাহলে আমি যদি 3টে ভ্যালেন্স ইলেকট্রনের সাথে +10 করে দিই, তাহলে আমি গ্রুপ নাম্বার 13 পেয়ে যাচ্ছি। আগেরটাই যেমন 7+10 করলাম, তাহলে এই জন্য এখানে +10 করতে লাগে পি ব্লকদের জন্য। বুঝে গেলাম, এভাবেই করতে হবে। এবার আমরা একটু বইয়ের দিকে যাই, বই কি বলছে দেখি এবার। বইয়ে তো মার্ক করতে হবে, তাই দেখ। কোনো মৌল পর্যায় সারণীতে পজিশন আমরা দেখার চেষ্টা করছি, এই জিনিসগুলো আমরা সব বলে দিলাম। মৌলের পরমাণুর সর্ববহিস্থ ইলেকট্রনীয় কক্ষক n, এটাই তার পর্যায়ে ক্রমিক সংখ্যা। তাহলে তার ভ্যালেন্স সেলটা, ভ্যালেন্স সেল যেটার যত নম্বর ভ্যালেন্স সেল সেটাই তার পর্যায় হবে, প্রথমেই বললাম। সেকেন্ড, মৌলটির পরমাণু ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ ইলেকট্রনটি যে উপকক্ষে প্রবেশ করে সেটি মৌলের সেই ব্লকের অন্তর্ভুক্ত। আমরা sp-df ব্লক চিনতে শিখে গেছি, কারণ sp-df ব্লকে যে এলিমেন্ট গুলিকে আমরা আলাদা আলাদা করে রেখেছিলাম, কিভাবে হয়েছিল এই জিনিসপত্রগুলো, ব্লক ডিভিশন নিয়ে আমরা ডিটেলে এর আগে আলোচনা করা হয়েছে। তাহলে কিভাবে কে কোন ব্লক সেটা আমাদের কাছে বোঝাটা এখন কোনো ব্যাপার না। 3 নম্বর পয়েন্টে কি বলছে দেখি, সেটা হয়েছে মৌলটি কোন ব্লকের অন্তর্ভুক্ত, এবং n তম মানে সর্ববহিস্থ ভ্যালেন্স সেল, n মাইনাস মানে পেনাল্টিমেট তম কক্ষে কতগুলো ইলেকট্রন আছে তার উপর ভিত্তি করে গ্রুপ সংখ্যা করা হয়। 1 নম্বর পয়েন্ট, এস ব্লকের যে মৌলগুলো রয়েছে তার জেনারেল কনফিগারেশন NS, মানে লাস্ট ইলেকট্রনটা NS এই ঢোকে, NS উপকক্ষেই ঢোকে। পি ব্লকের ক্ষেত্রে কি হয়? পি ব্লকের ক্ষেত্রে যে গ্রুপ সংখ্যাটা, মানে এখানে গ্রুপের সংখ্যাটা কি হবে? NS এ একটা থাকলে তাহলে গ্রুপ সংখ্যা 1 হবে, NS এ যদি দুটো থাকে তাহলে গ্রুপ সংখ্যা 2 হবে, সিম্পল। পি ব্লক মৌলের ক্ষেত্রে গ্রুপ সংখ্যাটা কি হবে? পি ব্লকের ক্ষেত্রে বললাম 10 প্লাস এস, NS আর NP মিলে যতগুলো ইলেকট্রন, যেমন ফ্লুরিনের ক্ষেত্রে কি ছিল? 2s 2 2p 5 ছিল ফ্লুরিনের জন্য, তাহলে টোটাল ভ্যালেন্স ইলেকট্রন ছিল 7টা। তখন 7+10 করে দিয়ে আমরা গ্রুপ নাম্বার পেয়ে গেছিলাম 17। আশা করি বোঝাতে পারছি। পি ব্লক এলিমেন্টদের জন্য আমরা এই ট্রিটমেন্টটা করব। NS আর NP লেভেলে টোটাল যে ইলেকট্রন রয়েছে মানে ভ্যালেন্স ইলেকট্রন +10 করবো, কারণ 10টা ডি ব্লকের এলিমেন্ট ঢুকে রয়েছে, বুঝলাম। দেন ডি ব্লকের জন্য কি করে করব? ডি ব্লকের জন্য কিছুই চাপ নেই, ডি ব্লকের জন্য মৌলের গ্রুপ সংখ্যাটা হবে n-1d, আর NS উপকক্ষে মোট যে ইলেকট্রন সংখ্যা সেটাই। এই হচ্ছে ব্যাপার। তাহলে আমি যদি একটু পিরিয়ডিক টেবিল আগেরটা যেখানে ছিলাম সেখানে যদি গিয়ে আমি যদি বিষয়টা বলি যে কি করে করতে পারলাম, দাঁড়া 1 সেকেন্ড। হুম, তাহলে এখানে আমি গ্রুপ নাম্বার কিভাবে ডিফাইন করতে পারি দেখ। তো স্ক্যান্ডিয়ামকে নিচ্ছি, গ্রুপ নাম্বার 3, এর জেনারেল কনফিগারেশন কি? 21 অ্যাটমিক নাম্বার, মানে আর্গন পর্যন্ত 18, দেন 4s2 20, তারপরে 3d1, রাইট? তাহলে কি বলেছে? NS লেভেলে যতগুলো ইলেকট্রন, NS লেভেলের ইলেকট্রন আর n-1d লেভেলের ইলেকট্রন যতগুলো আছে সেটাই হবে, যোগ করে দিতে হবে। NS এর ইলেকট্রন আর n-1d তে ইলেকট্রন যোগ করে দিলেই আমি গ্রুপ নাম্বার পেয়ে যাব। NS এ দুটো ইলেকট্রন, n-1d তে একটা ইলেকট্রন, দেখ গ্রুপ নাম্বার 3 আসছে, গ্রুপ নাম্বার 3।
কাকে দেখাই? কপার দেখতে চাই, তাহলে কপার দেখ গ্রুপ নাম্বার 11 হচ্ছে। কি করে হচ্ছে দেখি, কপারের ইলেকট্রনিক কনফিগারেশনটা কেমন? প্রথমে আর্গন, এটা কার জন্য করেছি? এটা স্ক্যান্ডিয়ামের জন্য করেছি। কপারের হচ্ছে আর্গন, দেন কি হয় স্পেশাল, এটা 4s1 3d10 হয়। তাহলে NS এ একটা ইলেকট্রন, n-1d তে 10টা ইলেকট্রন, তাহলে গ্রুপ নাম্বার আসার কথা 11 ম্যাচ করছে। তাহলে ডি ব্লক এলিমেন্টদের ক্ষেত্রে আমরা এভাবে গ্রুপ নাম্বারটা বুঝতে পারবো। তাহলে আমার পর্যায়টা বোঝা কোনো চাপ নয়। এর আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4, তাহলে কপারটা 4 নম্বর পিরিয়ডের আন্ডারেই পড়বে, 1 2 3 4, এটা বোঝাটা কোনো ইস্যুই নয়। কোন গ্রুপের আন্ডারে পড়বে গ্রুপ নাম্বারিংটা সেটা আমাকে আগে দেখে নিতে হবে, এলিমেন্টটা এস ব্লকে না পি ব্লকে না ডি ব্লকে। আর এফ ব্লকের জন্য গ্রুপ নাম্বার নিয়ে কোনো যাই আসে না, টোটাল এফ ব্লকটা 3 নম্বর গ্রুপের আন্ডারেই পড়ে। এই হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট বয়ে যাই। এফ ব্লক, এফ ব্লকের ক্ষেত্রে যেটা, এফ ব্লকের ক্ষেত্রে ভালো করে, এফ ব্লক মানে ল্যান্থানাইড আর অ্যাক্টিনাইড ক্ষেত্রে মৌলগুলির গ্রুপ সংখ্যাটা সর্বদা কত হয়? সর্বদা গ্রুপ নাম্বার 3 হয়, ঠিক আছে? ওদের আলাদা কিছু গ্রুপ হয় না, সবার গ্রুপ নাম্বার 3 এর আন্ডারেই ধরা হয়। আর ল্যান্থানয়েড আর অ্যাক্টিনাইডের জন্য মৌলগুলির পর্যায় সংখ্যা একটা 6 নম্বর আর একটা 7 নম্বর। ল্যান্থানাইডটা 6 নম্বর গ্রুপের আন্ডারে, অ্যাক্টিনাইডটা 7 নম্বর গ্রুপের আন্ডারে। তাহলে এদের তো এই আর কি ব্যাপার। তো 3 নম্বর গ্রুপে কেন ধরা হয়, তার যুক্তিটা কি? 3 নম্বর গ্রুপে ধরা হচ্ছে, তার যুক্তিটা হলো এটাই যে, দেখ বলি, দাঁড়া উপরে থাকুক। কি হয়, এই যে 57, 57তম যে এলিমেন্টটা রয়েছে ল্যান্থানাম, তারপরে 72তে আছে হাফনিয়াম, 57, এইটা কোন গ্রুপের আন্ডারে পড়ছে? ল্যান্থানাম থার্ড গ্রুপের আন্ডারে পড়ছে। ল্যান্থানামের পরবর্তী এবং হাফনিয়ামের আগে, তাহলে ল্যান্থানাম এই যেখানে এখানে লিখেছে, ল্যান্থানামটা কিন্তু ল্যান্থানাইডস এর আন্ডারে পড়ছে না। তো ল্যান্থানামের পরবর্তী সেরিয়াম থেকে শুরু করে লুটেশিয়াম অবধি আমার যে এই 14টা এলিমেন্ট রয়েছে, এই 14টা এলিমেন্ট আসলে এই যে ব্র্যাকেটটা দিয়েছি না, ল্যান্থানাম এন্ড হাফনিয়াম এই গ্যাপটার মধ্যে ঢুকে রয়েছে। তাহলে আমরা এই ল্যান্থানাম থেকে শুরু করে এই লুটেশিয়াম অবধি এবং অ্যাক্টিনিয়াম থেকে, অ্যাক্টিনিয়াম তো অ্যাক্টিনাইডস এর আন্ডারে পড়ছে না, দ্যাট মিন্স টোটাল যে অ্যাক্টিনাইডস রয়েছে থোরিয়াম থেকে স্টার্ট করে লরেন্সিয়াম অবধি, এদের এবং ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম সবাইকে ইনক্লুড করে আমরা থার্ড পিরিয়ডের আন্ডারেই ধরি। এই যে এফ ব্লকের যে এলিমেন্ট গুলো রয়েছে তারা সবাই এই থার্ড পিরিয়ডের মধ্যে, ইনক্লুডিং ল্যান্থানাম এবং অ্যাক্টিনিয়াম, সবাই ইনক্লুডিং এই থার্ড পিরিয়ডের মধ্যে ঢুকে বসে আছে। আমরা এইভাবে এটাকে ধরে নিয়ে চলি, ঠিক আছে? সো এদের ল্যান্থানাইডস এন্ড অ্যাক্টিনাইডস এর গ্রুপটা অলওয়েজ কি থাকে? 3 নম্বর। আর এদের পর্যায়টা কত? 6 আর 7, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। তাহলে এইভাবে আমি যে কোনো এলিমেন্টকে পিরিয়ডিক টেবিলে কোথায় তারা থাকবে সেটা কিন্তু আমরা বুঝে যেতে পারি। এখানে অনেকগুলো বলেছে, দিয়ে করে দেখতে বলেছে, পারছিস কি পারছিস না। আমি কিছু একটা ট্রাই করার চেষ্টা করি। 5 নম্বরটা এটা বড় আছে, এটাকে একটু করার চেষ্টা করি। তাহলে দেখ, আমি দেখতে পাচ্ছি 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s2। তাহলে আউটার মোস্ট প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার হচ্ছে 4। তাহলে এর পর্যায় কত হবে? পিরিয়ড নাম্বার, এর পিরিয়ড নাম্বারটা হবে 4 নম্বর পিরিয়ডের। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি লাস্ট, এবার এবার ইলেকট্রনটা আগে 4s এ ঢোকে, তারপরে 3d তে ঢোকে, কারণ আমরা আউটবাউ প্রিন্সিপাল জানি, আগে 4s এ ইলেকট্রন ঢোকে, দেন 3d তে ঢোকে। কারণ n+l রুল যদি আমরা দেখি, 3 আর 2 এ 5, এটা 4 আর 0 4, তাহলে এনার্জিটিক্যালি এনার্জিতে কিন্তু 4s এর এনার্জি কম, তাহলে ইলেকট্রনটা আগে 4s এ ঢোকে তারপরে 3d তে, তাহলে এই টোটালটা ওর ভ্যালেন্স ইলেকট্রনের আন্ডারে পড়ছে। তাহলে ns এ দুটো ইলেকট্রন আর n-1d মানে 3d তে 10টা ইলেকট্রন, তাহলে এটার গ্রুপ নাম্বার হওয়া উচিত 12 নম্বর গ্রুপ। পেয়ে গেলাম। কোন ব্লকে হচ্ছে? লাস্ট ইলেকট্রনটা ডি অরবিটালে ঢুকছে, এসে নয় কিন্তু, অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট লাগবে। অ্যাটমিক স্ট্রাকচারের কনসেপ্ট যদি এখানে ধুন্দলা থাকে, ভালো করে না জানিস, এখানে বুঝতে পারবি না তুই। এবার ব্যাপারটা হচ্ছে ইলেকট্রনটা আমি যেমন আগের বার এখানে যখন লিখলাম, এখানে লেখার সময় আমি ইলেকট্রনিক কনফিগারেশনটা কিভাবে লিখলাম? প্রবাবলি এখানে লিখিনি, দাঁড়া, কোনো কারোর জন্য কোনো ব্লকের জন্য আমি এখানে ইলেকট্রনিক কনফিগারেশন লিখিনি। তাহলে আমি কোনো আরেকবার আমি তাও রিক্যাপ করে দিচ্ছি। ধর আমি জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশন লিখছি, জিঙ্ক ইলেকট্রনিক কনফিগারেশন প্রথম থার্ড ব্র্যাকেট আর্গন মানে 3p6 অব্দি এর মধ্যে ঢুকে রয়েছে। এবার আমি লিখি, ইলেকট্রনটা লিখেছিলাম দেখ 4s2 3d10, আমি জিঙ্কের জন্য এইভাবে লিখেছিলাম। তুই আরেকজন লিখলো আর্গন 3d10 4s2 লিখলো, কোনো যায় আসে না, কিন্তু অলওয়েজ এটা হুশ রাখতে হবে ইলেকট্রনটা ঢুকছে আগে 4s এ, তারপরে 3d তে ইলেকট্রনটা ফিল আপ হচ্ছে।
এটা হচ্ছে কথা। তাই ইলেকট্রনটা কিন্তু লাস্টে 4s এ ঢোকেনি, এটা জিঙ্কের কনফিগারেশন। নাহলে তুই যদি এটা ভাবিস যে জিঙ্কের ইলেকট্রনটা 4 এর এসে আগে শেষে ঢুকছে, তাহলে শেষ ইলেকট্রনটা তো 4 এর এসে ঢুকলো, তাহলে তো জিঙ্কে তো এস ব্লকের আন্ডারে চলে যাওয়া উচিত। জিঙ্ক কি এস ব্লকের আন্ডারে নাকি? থরি নয়। জিঙ্কের ইলেকট্রনিক ফিল আপটা কি করে হয়? প্রথমে 1 এর এসে দুটো ইলেকট্রন ভরে ঢোকে, এটা ধর 1 এর এস, তারপর আমি ড্র করলাম 2 এর এস, তারপরে ড্র করলাম আমি 2 এর পি, তারপরে আমি ড্র করলাম 2 এর পি, তারপরে 3 এর এস, 3 এর পি, তারপরে কিন্তু 3 এর ডি আসে না, তারপরে 4 এর এস, দেন 3 এর ডি, n প্লাস এল লাগাবি, তাহলেই দেখতে পাবি 1 প্লাস 0 মানে 1, 2 প্লাস 0 2, 2 প্লাস 1 মানে 3, 3 প্লাস 0 3, 3 প্লাস 1 4, 4 প্লাস 0 4, 3 প্লাস 5, 3 প্লাস 2 5। এবার যেখানে যাদের n প্লাস এল ভ্যালু বেশি তার এনার্জি বেশি, যার এনার্জি কম সেখানে আগে ইলেকট্রন ঢুকবে। তাহলে লোয়ার n প্লাস 1 n প্লাস এল ভ্যালুতে, লোয়ার n প্লাস এল ভ্যালুতে আগে ইলেকট্রন ঢুকবে। এবার বলবো যেখানে ম্যাচ করে গেছে সেখানে কি হবে? যেখানে ম্যাচ করে যাবে সেখানে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারের দিকে তাকাতে হয়। ম্যাচ ভ্যালু ম্যাচ করে গেলে যেখানটায় লোয়ার প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার সেখানে আগে ফিল আপ হবে। তাহলে জিঙ্কের ইলেকট্রনিক কনফিগারেশনটা ফিল আপ হচ্ছে এভাবে, একটা দুটো 1s2, 2s2, 2p6, 3s2, 3p6। এই যে এতটা হলো, এই এতটা কনফিগারেশন, এই যে এতটা কনফিগারেশন আমি লিখলাম, এই এতটা কনফিগারেশনই আসলে আর্গানের, এটাকেই আমি থার্ড ব্র্যাকেট আর্গান দিয়ে লিখে দিচ্ছিলাম। দেন ইলেকট্রনটা এবার 4 এর এসে 1 2, তারপরে 1 2 3 4 5 হুন্ডসের রুল, হাফ ফিল্ড হবে মানে সিঙ্গলি ফিল্ড হবে, দেন ডাবলি ফিল্ড হবে 10, এইভাবে ফিল আপ হচ্ছে। তাহলে লাস্ট ইলেকট্রনটা কোথায় ঢুকলো? ডি অরবিটালে ঢুকলো, তাই জিঙ্ক ইজ এ ডি ব্লক এলিমেন্ট। ডি ব্লক এলিমেন্টদের ক্ষেত্রে কি করতে হয়? এন এর এসে যতগুলো ইলেকট্রন প্লাস এন মাইনাস 1 ডি তে যতগুলো ইলেকট্রন, সেটাই তার নাম গ্রুপ নাম্বারের সাথে সমান হয়ে যায়। আমাদের এখানে কোশ্চেনটাই কি আছে সেই কোশ্চেনটাই যাই। আমাদের এখানে কোশ্চেনে আছে 4s2 3d10, তাহলে এটা লাস্ট ইলেকট্রনটা ডি তে ঢুকেছে, লেখা হয়েছে এভাবে, তার সাথে কিছু অসুবিধা নেই। 4s2 3d10 লিখতে পারিস, 3d10 4s2 লিখতে পারিস, লেখাটা নিয়ে আমার অসুবিধা নেই, অ্যাজ লং অ্যাজ ইলেকট্রনটা আগে তুই 4s এ দিয়েছিস তারপরে 3d তে দিয়েছিস আদতে ইলেকট্রনিক ফিল আপ করার সময়। তাহলে এন এস এ দুটো, n মাইনাস 1 ডি তে 10টা, গ্রুপ নাম্বার 12, পিরিয়ড নাম্বার 4, অ্যান্ড দিস ইজ এ ডি ব্লক এলিমেন্ট। এবার যদি না বুঝতে পারিস বলবো, ইলেকট্রনিক কনফিগারেশন বিষয়গুলো না বুঝতে চাইলে এগুলো ডিটেলে অ্যাটমিক স্ট্রাকচারের পড়ানো হয়েছে, অ্যাটমিক স্ট্রাকচারের ওই জায়গায় গিয়ে এই জিনিসগুলো পড়ে নে, ভালো করে বুঝতে পারবি। যদি ওটা পড়া থাকে, এই ব্লক বুঝতে পারছি না স্যার, তাহলে যেখানে এসপিডিএফ ব্লক ডিভিশনটা শিখিয়েছি সেই ব্লক ডিভিশনটা দেখ। তাহলে পুরোনো জিনিসগুলো না দেখে হঠাৎ করে কোনো একটা ক্লাস দেখলে বুঝতে পারবি না, তখন মনে হবে আমি কেমিস্ট্রি বুঝতে পারছি না, এরকম দাঁড়িয়ে যাবে ব্যাপারটা। সো আমি ইন দ্য সেন্স স্টুডেন্টের জন্য বলছি, যে স্টুডেন্টের হয়ে বলছি, যে তুই দেখছিস তুই বুঝতে পারছিস না, তুই ভাবছিস যে আমি কেমিস্ট্রি বুঝতে পারছি না, তাই পুরোনো ব্যাকগ্রাউন্ড নলেজটা নেই বলে এটা হচ্ছে। তাই ব্যাকগ্রাউন্ড নলেজটা তৈরি করতে একটু টাইম দিতে হবে, যে জিনিসগুলো পড়ানো হচ্ছে সেগুলোকে একটু ভালো করে সময় দিয়ে পড়তে হবে। ক্লাস 11-এ পড়ছিস, এখনই তো টাইম দিয়ে পড়ার সময়, এর পরের বছর এত টাইম দিয়ে পড়ার সময় কম পাবি, বোর্ডস আসবে, এন্ট্রান্স আসবে, তাই 11টা ধীরে সুস্থে কনসেপ্টটা বিল্ড কর। যাই হোক, তারপরে দেখ, তাহলে দেখতে পাওয়া গেছে গ্রুপ নাম্বার 12 3D, সর্ব 4 মানে পর্যায়টা 4, ডি ব্লকের মৌল, মৌলটি পর্যায় সংখ্যা হচ্ছে 4, গ্রুপ সংখ্যা হচ্ছে 12, যেটা বললাম। বাস এই দুটো একটু বাদ চলে গেছিল তাই জন্য বলা হয়নি। এবার যোজ্যতা বলবো, অক্সিডেশন জারণ বিজারণ ক্ষমতার কথাটা বলবো, অ্যান্ড তারপরে যে আয়নন বিভব স্টার্ট হয়ে যাচ্ছে না, এই আয়নন বিভবটা আমি আজকের ক্লাসে বলবো না, আজকের এই ক্লাসটা ছোটই রাখবো। পরের দিনে আয়নন বিভবটাই হয়তো একটা টোটাল ক্লাস নিয়ে নেবে, একটা আয়নন বিভব সম্বন্ধে বলতেই। তারপরের ক্লাসে ইলেকট্রন গেইন এনথালপি আর ইলেকট্রোনেগেটিভিটিটাকে একটা ক্লাসে বলার চেষ্টা করব। তারপরে হাইড্রোজেনকে ঠিক করে পিরিয়ডিক টেবিলে প্লেস করা যায় না কেন, এসব একটা চ্যাপ্টার রয়েছে, মানে এখনো 3 দিনের ব্যাপার রয়েছে। 4 নম্বর দিনে বোর্ডে কিরকম কোশ্চেন এসছে সেগুলো নিয়ে আলোচনা করব, ছায়া প্রকাশনীর বইয়ে কিছু ইন্টারেস্টিং কোশ্চেন আছে সেগুলো আলোচনা করব, ইনটেক্সট কিছু কোশ্চেন, এনসিইআরটির কিছু কোশ্চেন, এসব নিয়ে কোশ্চেন পত্র আলোচনা হবে। তারপরে যথারীতি ডাব্লিউবিজেই এর কোশ্চেনটা করিয়ে দিই, ডাব্লিউবিজেই এর কোশ্চেনটা করব, দেন আমরা বন্ডিং এর দিকে যেতে পাবো। মানে এখনো 4-5টা ক্লাসের এখনো গল্প আছে। যাই হোক, কোশ্চেন প্র্যাকটিসও তো করাতে হবে অবশ্যই, শুধু থিওরি পড়ে গেলে হবে না, কোশ্চেন প্র্যাকটিসও করতে হবে। বেশ ঠিক আছে, চল জারণ বিজারণ ক্ষমতা। তাহলে জারণ বিজারণ ক্ষমতাটা বুঝি। এবার রেডক্স যেহেতু এখনো পড়া হয়নি, তাই জারণ বিজারণ ক্ষমতাটা বুঝতে একটু অসুবিধা হবে।
তাই আমরা একটু জারণ বিজারণ বা অক্সিডেশন রিডাকশন ব্যাপারটা বুঝি। তাহলে জারণকে আমরা ইংলিশে বলি অক্সিডেশন, ঠিক আছে? জারণ মানে অক্সিডেশন, দুটো টার্মই দেখে রাখ। তাহলে কি, এটা হচ্ছে জারণ, অক্সিডেশন। অক্সিডেশন মানে হচ্ছে লস অফ ইলেকট্রনস, ঠিক আছে? ইলেকট্রনস হারিয়ে যাওয়াটাকে আমরা বলছি অক্সিডেশন। বুঝি আমার কথাটা? তাহলে ইলেকট্রন যদি হারিয়ে যায় তাহলে আমার কি হবে? ইলেকট্রন যদি হারিয়ে যায় তাহলে কোনো একটা জায়গাতে পজিটিভ যে চার্জ সেটা বাড়বে, কারণ ইলেকট্রন হারিয়ে যাচ্ছে মানে একটা অ্যাটমের ভিতর থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে। ইলেকট্রন বেরিয়ে গেলে কি হয়? পজিটিভ চার্জ বাড়ে। যদি কারোর চার্জ নেগেটিভ থাকতো, তার কাছ থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায় তাহলে নেগেটিভ চার্জ কমবে। তাহলে এই দুটো ঘটনা ঘটবে। তাহলে তুই যখন দেখবি পজিটিভ চার্জ বাড়ছে অথবা নেগেটিভ চার্জ মানে নেগেটিভ চার্জ কমে শূন্যর দিকে চলে আসছে, মানে কমছে নেগেটিভ চার্জের ভ্যালুটা, তখন বুঝবি ওখানে অক্সিডেশন হচ্ছে। ঠিক আছে? হুম। তাহলে এইটা যদি আমার অক্সিডেশন হয় তাহলে রিডাকশনটা কি হবে? এক্স্যাক্টলি এর অপোজিট জিনিস হবে রিডাকশনটা। রিডাকশন বা বিজারণ তাহলে এর অপোজিট জিনিস হবে। তাহলে এটা কি বলতে পারি? গেন অফ ইলেকট্রনস বলতে পারি আমরা। গেন অফ ইলেকট্রন হলে কি হবে? পজিটিভ চার্জ কমবে, নেগেটিভ চার্জ বাড়বে। এটা আমরা বলতে পারি কি পারি না? অবশ্যই বলতে পারি। আগের ঘটনার জাস্ট উল্টো সিচুয়েশন হচ্ছে এখানে, এটাই আর কি, আর কিছু না। তাহলে ভালো করে দেখ, পজিটিভ চার্জ বাড়ছে এরকম একটা সিচুয়েশন আমি ধর বললাম আয়রন আছে 2+ সিচুয়েশনে, এইটা আরো একটা ইলেকট্রন ছেড়ে দিল, তাহলে এটা কিসে পরিণত হবে? আয়রন 3+এ। তাহলে কি বলবো? আয়রন 2+ এর হয়েছে অক্সিডেশন। ঠিক আছে? ধর Cl- আছে, একটা ইলেকট্রন ছেড়ে দিল, শুধু ক্লোরিনে পরিণত হলো, -1 থেকে 0 চার্জ, কিছু লেখা নেই মানে 0 চার্জ। তাহলে কি বলবো? নেগেটিভ চার্জটা কমে এলো, তাহলে কি বলবো? এখানে ক্লোরিনের কি হলো? অক্সিডেশন হলো। এখানে গেন অফ ইলেকট্রনের রেসপেক্টে বলি। গেন অফ ইলেকট্রনের ধর আমি বললাম ক্লোরিনেরই নিলাম, ধর ক্লোরিন ছাড় ফ্লুরিন নিলাম। ফ্লুরিন এখন একটা ইলেকট্রন গেন করে F- কনভার্ট হলো, মানে ক্লোরিন যেটা হয়েছে ফ্লুরিন তার উল্টো ঘটনা ঘটলো, ইলেকট্রন গেন করলো। তাহলে দেখ ফ্লুরিনের ইনিশিয়ালি ছিল 0 চার্জ, হয়েছে -1, তাহলে নেগেটিভ চার্জ বাড়লো, তাহলে কি হলো? রিডাকশন। আবার ধর এরকম বললাম যে ধর জিঙ্ক রয়েছে 2+ অবস্থায়, সে এখন দুটো ইলেকট্রন নিয়ে কনভার্ট হয়ে গেল জিঙ্কে। তাহলে এখানে কি বলতে পারছি? পজিটিভ চার্জটা +2 থেকে 0 হয়েছে, +2 থেকে 0-তে এসেছে, তাহলে পজিটিভ চার্জটা কমেছে, তাহলে এটাকে আমরা বলতে পারি রিডাকশন। তাহলে আমি অক্সিডেশন রিডাকশনের একটা প্রিলিমিনারি ধারণা তোদেরকে দিলাম যে অক্সিডেশন রিডাকশন জিনিসটা এরকম। ছোট ক্লাসে যে অক্সিজেন অ্যাড হওয়াকে অক্সিডেশন বলি, হাইড্রোজেন বেরিয়ে যাওয়াকে রিডাকশন বলি, সেটা একটা ক্লাসিক্যাল কনসেপ্ট। এটা হচ্ছে অক্সিডেশন ক্লাসিক্যাল কনসেপ্টটা সব জিনিসকে এক্সপ্লেন করতে পারে না। এটা হচ্ছে অক্সিডেশন রিডাকশনের ইলেকট্রনিক কনসেপ্ট। বেশ। আবার রেডক্স চ্যাপ্টার যখন আমাদের আসবে, রেডক্স একটা ইন্ডিভিজুয়াল চ্যাপ্টার, যেই চ্যাপ্টারটা ডেডিকেটেড শুধুমাত্র অক্সিডেশন রিডাকশনের উপর, সেখানে তো এগুলো নিয়ে আমরা অনেক ইলাবোরেটেড ওয়েতে শিখবো। এখানে যা জারণ বিজারণ ক্ষমতা যেটা বলেছে ওই জিনিসটাকে একটু আমরা বোঝার চেষ্টা করছি। সেটা বুঝতে গেলে আমাদের বেসিক যতটুকু অক্সিডেশন রিডাকশন বুঝতে হবে আমরা সেটা বুঝছি, তাহলে অক্সিডেশন রিডাকশন বুঝলাম। এবার জারণ বিজারণ ক্ষমতা বলেছে, তাহলে সেটাও তো দেখি। তাহলে আমরা একটা খুব ইম্পর্টেন্ট ইকুয়েশন আমি লিখছি, ঠিক আছে? এটা আমাদের রেডক্স বা ইলেকট্রোকেমিস্ট্রি যখন 12-এ পড়বি তার জন্য একটা ইম্পর্টেন্ট রিয়াকশন। ধর জিঙ্ক আছে সলিড অবস্থায়, আর এদিকে কপার 2+ আয়ন আছে জলে গুলে আছে, তাই লিখছি অ্যাকুয়াস। এখান থেকে তৈরি হচ্ছে জিঙ্ক 2+, যেটা এখন জলে গুলে গেল, আর তৈরি হলো কপার সলিড। ঠিক আছে? টোটালটা কি ক্যামেরার মধ্যে ধরছে? হ্যাঁ ধরছে। যাক আমি তাও এটাকে একটু বাঁ দিকে সরিয়ে নিয়ে আসি, নিচে নামাই। এটা খুবই একটা ইম্পর্টেন্ট ইকুয়েশন, হ্যাঁ, দারুণ ইম্পর্টেন্ট ইকুয়েশন। আমরা পরে ড্যানিয়েল সেল শিখবো, তো সেসব জায়গাতে এগুলো সব দরকার পড়বে। যাই হোক, সেটা পরের কথা। আগে আমরা একটা জিনিস দেখি। দেখ তো যে জিঙ্ক 0 ছিল চার্জ, 0 থেকে জিঙ্কের চার্জ হয়েছে +2, তার মানে পজিটিভ চার্জ বেড়েছে। পজিটিভ চার্জ বাড়া মানে লস অফ ইলেকট্রন, তাহলে পজিটিভ চার্জ বাড়ছে মানে জিঙ্কের ওখানে কি ঘটেছে? এখানটায় জিঙ্কের এখানে হয়েছে অক্সিডেশন। তাহলে জিঙ্কের এখানে হয়েছে অক্সিডেশন। ভালো কথা। এবার আরেকটার জন্য আমি কি বলতে পারি?
কপারের দেখ, কপার +2 থেকে কপার গেছে 0-তে, 0 চার্জে, তাহলে পজিটিভ চার্জ কমেছে। পজিটিভ চার্জ কমা মানে কি? গেইন অফ ইলেকট্রন, পজিটিভ চার্জ কমছে, তাহলে এটাকে আমি কি বলতে পারি? রিডাকশন। এটাকে আমরা বলতে পারি রিডাকশন। আশা করি এই দুটো কথা বুঝতে পেরেছিস। এবার এই বিষয়ে এখান থেকে আমরা দুটো কথা বুঝবো, সেটা হচ্ছে অক্সিডেশন বা রিডাকশন রিয়াকশনটা কোনোটাই একা একা হয় না। যদি অক্সিডেশন হয় তাহলে রিডাকশন হবে, যদি রিডাকশন হয় তাহলে অক্সিডেশন হবে। শুধু অক্সিডেশন হচ্ছে রিডাকশন হচ্ছে না এরকম হবে না। মানে কোনো একটা পার্টিকুলার রিয়াকশন ভেসেলের যদি কথা বলি, অক্সিডেশন হলে রিডাকশন হবে, রিডাকশন হলে অক্সিডেশন হবে। কারণ ব্যাপারটা হচ্ছে জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+ হচ্ছে, এই ইন্ডিভিজুয়াল রিয়াকশনটাতে কি ঘটছে? জিঙ্ক থেকে যখন জিঙ্ক 2+, এই ইন্ডিভিজুয়াল রিয়াকশনটার দিকে আমরা যদি তাকাই অক্সিডেশনটার, সেই ইন্ডিভিজুয়াল রিয়াকশনটা এরকম দেখতে, যে অক্সিডেশনটা ও লিখলাম, জিঙ্ক দুটো ইলেকট্রন ছেড়ে দিয়ে জিঙ্ক 2+ কনভার্ট হয়েছে। ঠিক আছে, আমি আর সলিড স্টেটে আছে না অ্যাকোয়া স্টেটে আছে ওটা লিখছি না। আর রিডাকশনের ক্ষেত্রে কি বলতে পারবো? কপার যে 2+, সে এখন দুটো ইলেকট্রন গেইন করে কপার সলিডে কনভার্ট হয়েছে। এটাকে দাগ দিয়ে যদি উপরে নিচে লিখি কি হবে? দাগ দিয়ে উপরে নিচে লিখলে পজিটিভ নেগেটিভ কেটে যাবে, পজিটিভ ইলেকট্রন নেগেটিভ ইলেকট্রন কেটে যাবে, দিয়ে এই যে রিয়াকশনটা লিখেছিলাম টোটাল রিয়াকশনে বা রেডক্স টোটাল রিয়াকশনে, জিঙ্ক প্লাস কপার 2+, সেখান থেকে জিঙ্ক 2+ প্লাস কপার, এই আমি লিখতে পারি। তাহলে একটা জিনিস দেখ, জিঙ্ক যে দুটো ইলেকট্রন ছেড়েছে ওই দুটো ইলেকট্রনই আসলে কপার 2+ গেইন করেছে। তাহলে জিঙ্ক যদি ইলেকট্রন না ছাড়তো তাহলে কপার ইলেকট্রনও পেতো না, কপারের রিডাকশনও হতো না। তাহলে কপারকে রিডিউসড হতে কে সাহায্য করছে? জিঙ্ক। হ্যাঁ কি না? কপার 2+ এর রিডাকশন হচ্ছে কেন? কপার 2+ থেকে কপার সলিডে কনভার্ট হলো, পজিটিভ চার্জ কমলো, তাই রিডাকশন। কপার 2+ এর রিডাকশন হতে গেলে কি লাগবে? দুটো ইলেকট্রন লাগবে, দুটো ইলেকট্রন কপার 2+ পেলে তবেই তো জিরো কপার, জিরো কপার ইন দ্য সেন্স জিরো চার্জ কপারে যাচ্ছে। তাহলে কপারের রিডাকশন হতে গেলে ইলেকট্রন দরকার। তাহলে কপার সেই ইলেকট্রনটা কার কাছ থেকে পাচ্ছে? কপার সেই ইলেকট্রনটা পাচ্ছে জিঙ্কের কাছ থেকে। তাহলে আমি বলতে পারি কপার 2+ কে কপারে কনভার্ট করা, দ্যাট মিন্স এই রিডাকশন প্রসেসটাতে হেল্প করলো কে? জিঙ্ক। ঠিক। আবার পরক্ষণে আমি এটাও বলতে পারি, জিঙ্ক যে ওই দুটো ইলেকট্রন ছাড়লো, জিঙ্ককে আমি যদি এখন জিঙ্ক মেটাল মার্কেট থেকে কিনে এনে ঘরে রেখে দিই, জিঙ্ক কি দুটো ইলেকট্রন ছেড়ে দেবে এমনি এমনি? না। জিঙ্ক ওই দুটো ইলেকট্রন কেন ছাড়লো? কারণ জিঙ্ক দেখছে জিঙ্ক যদি এই দুটো ইলেকট্রন ছাড়ে তাহলে সেই দুটো ইলেকট্রন গেইন করার জন্য কপার 2+ পড়ে রয়েছে। তাহলে জিঙ্ককে দুটো ইলেকট্রন ছাড়তে ইনফ্লুয়েন্স কে করছে বা সাহায্য কে করছে? কপার 2+। এই হচ্ছে ব্যাপার। তো দ্যাট মিন্স জিঙ্কে দুটো ইলেকট্রন ছাড়লে জিঙ্কের পজিটিভ চার্জ বাড়ছে, মানে অক্সিডেশন। তাহলে আমি বুঝতে পারছি জিঙ্কের অক্সিডেশন হতে কপার 2+ হেল্প করছে, আর কপার 2+ এর রিডাকশন হতে জিঙ্ক হেল্প করছে। এখান থেকেই আমরা টার্মিনোলজিটা শিখবো। যে টার্মিনোলজিটা শিখবো সেটা আমরা বলছি অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট। কি? অক্সিডাইজিং এজেন্ট বা অক্সিড্যান্ট। এমন একটা স্পিসিস, অক্সিডাইজিং এজেন্ট মানে যে অন্য কাউকে অক্সিডাইজ করে, নিজের রিডাকশন হয়। কি বললাম? অক্সিডাইজিং এজেন্ট হচ্ছে এমন একজন যে অন্য কাউকে অক্সিডাইজ করে, নিজের কি হয়? রিডাকশন। উপরের রিয়াকশনটাতে নিজের রিডাকশন কার হয়েছে? কপার 2+ আয়নের। তাহলে কপার 2+ আয়ন নিজে রিডিউসড হয়ে জিঙ্ককে অক্সিডাইজড হতে সাহায্য করেছে। তাহলে আমি আবার রিপিট করছি, অক্সিডাইজিং এজেন্ট মানে যে অন্য কাউকে অক্সিডাইজ করে। তাহলে যে অন্য কাউকে অক্সিডাইজ করে তার নিজের কি হয়? রিডাকশন হয়। তাহলে উপরের রিয়াকশনে অক্সিডাইজিং এজেন্ট কে? কপার 2+। সেম ওয়েতে রিডিউসিং এজেন্ট বা রিডাক্ট্যান্ট, বা কি বলতে পারি? রিডাক্ট্যান্ট। রিডাক্ট্যান্ট কি হবে? তাহলে একইভাবে ডেফিনেশন, রিডিউসিং এজেন্ট মানে অন্য কাউকে রিডাকশন করে দেয়, রিডিউস হতে সাহায্য করে, নিজের অক্সিডেশন হয়, নিজে অক্সিডাইজড হয়ে অন্য কাউকে রিডিউস হতে সাহায্য করে। উপরে রিয়াকশনে কার অক্সিডেশন হয়েছে? জিঙ্কের। জিঙ্ক নিজে অক্সিডাইজড হয়েছে, দ্যাট মিন্স দুটো ইলেকট্রন ছেড়েছে। ওই দুটো ইলেকট্রন ছেড়েছে বলেই তো কপার ইলেকট্রনটা পেলো কপারের রিডাকশন হওয়ার জন্য। তাহলে কপারকে রিডিউস হতে কে সাহায্য করেছে? জিঙ্ক। তাহলে জিঙ্কের নিজের হয়েছে অক্সিডেশন, তাহলে উপরের রিয়াকশনে রিডিউসিং এজেন্টকে জিঙ্ক, এই জিনিসটা বুঝলাম। এবার অক্সিডাইজিং জারণ ক্ষমতা, আচ্ছা অক্সিডাইজিংটা জারণ, জারক দ্রব্য, বিজারক দ্রব্য,
এবার বইয়ের যে কথাগুলো রয়েছে সেই জিনিসগুলো এবার আশা করি বুঝতে পারবি। জারণ বিজারণ ক্ষমতা, অক্সিডাইজিং রিডিউসিং প্রপার্টি, আমরা অক্সিডেশন এর ডেফিনেশন বুঝলাম, রিডাকশনের ডেফিনেশন বুঝলাম, অক্সিডাইজিং এজেন্টের ডেফিনেশন বুঝলাম, রিডিউসিং এজেন্টের ডেফিনেশন বুঝলাম। ঠিক আছে, অনেকে এটা করে ফেলে যে রিডিউসিং এজেন্ট মানে নিজের রিডাকশন হয় না, রিডিউসিং এজেন্ট মানে অন্য কাউকে রিডাকশন করে, নিজের অক্সিডেশন হয়। অক্সিডাইজিং এজেন্ট মানে কি, অন্য কাউকে অক্সিডাইজ হতে সাহায্য করে, নিজের রিডাকশন হয়। এই জিনিস দুটো ভালো করে খেয়াল রাখতে হবে। তাহলে পর্যায় বরাবর জারণ বিজারণ ধর্মের যে পরিবর্তন সেটা দেখব। আচ্ছা, উপরের কথাটা কি বলেছে সেটা দেখি। উপরের কথাটা বলেছে কোন মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌল তত শক্তিশালী জারক। জারক ইন দা সেন্স জারক দ্রব্য। জারক দ্রব্য মানে অক্সিডাইজিং এজেন্ট। অক্সিডাইজিং এজেন্টের লোককে অক্সিডাইজ করে। অক্সিডাইজিং এজেন্টের নিজের কি হয়, অক্সিডাইজিং এজেন্টের নিজের কি হয়, রিডাকশন হয়। বারবার বলছি, অক্সিডাইজিং এজেন্ট যে জারক দ্রব্য তার নিজের কি হয়, বিজারণ, সে অন্য কারোর করে জারণ। তাহলে যার নিজের বিজারণ হয়, তাহলে যার নিজের বিজারণ হবে সে কি করবে, ইলেকট্রন গেইন করবে। তাহলে যে যত সহজে ইলেকট্রন গেইন করবে তার বিজারণ তত তাড়াতাড়ি হবে এবং সে অন্য কাউকে অক্সিডেশন মানে জারণটা তত তাড়াতাড়ি করতে পারবে। টোটাল কথাটা আমি বললাম, ভিডিও রেকর্ড হচ্ছে, যদি মাথার উপর দিয়ে যায় বা বুঝতে না পারিস আরেকবার দুবার রিপিটে শোন, তাহলেই বুঝে যাবি। স্লো করে শোন, খাতায় লিখে নিয়ে একটা বিষয়টা ভাব কি বললাম, তাহলেই বুঝতে পারবি। তাহলে জারণ ক্ষমতা, তাহলে যে জারক, জারক মানে অন্য কাউকে জারিত করে, তাহলে যে অন্য কাউকে জারিত করে সে নিজে বিজারিত হয়। ঠিক আছে, নিজে বিজারিত হয় মানে নিজে ইলেকট্রন গেইন করে। তাহলে যে যত সহজে ইলেকট্রন গেইন করবে সে তত সহজে নিজে বিজারিত হচ্ছে, মানে সে তত সহজে অন্য কাউকে জারিত করছে। এই জিনিসটাই এখানে বলেছে। দেখ, তাহলে কোন মৌলের ইলেকট্রন গ্রহণের প্রবণতা যত বেশি সেই মৌল তত শক্তিশালী। তাহলে নিজে যত সহজে ইলেকট্রন গেইন করবে, ইলেকট্রন গ্রহণ করবে, তাহলে ইলেকট্রন গ্রহণ করা মানে তার বিজারণ হচ্ছে, নিজে যত তাড়াতাড়ি ইলেকট্রন গেইন করে নিজে বিজারিত হবে, লোককে তত তাড়াতাড়ি জারিত করবে, মানে তত শক্তিশালী জারক। আর আবার যে মৌলের ইলেকট্রন ত্যাগের প্রবণতা যত বেশি, তার নিজের ইলেকট্রন ত্যাগ করে দিচ্ছে, ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, লস অফ ইলেকট্রন হচ্ছে, মানে নিজে খুব সহজ ইলেকট্রন ছেড়ে দিচ্ছে, মানে নিজের কি হয়ে যাচ্ছে, অক্সিডেশন হচ্ছে, তাহলে সে শক্তিশালী কি হবে, বিজারক, মানে রিডিউসিং এজেন্ট। বুঝতে পারা গেছে আশা করি। না বুঝতে পারলে রিপিটেশন দুবার তিনবার, তাহলেই বুঝতে পারবি। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে, যে যত সহজে ইলেকট্রন গ্রহণ করবে তার সে তত শক্তিশালী জারক হবে, যে যত সহজে ইলেকট্রন ছেড়ে দেবে সে তত শক্তিশালী বিজারক হবে। আচ্ছা, এবার দেখ পর্যায় বরাবর কি হবে। পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিকে আমরা যদি যাই, লেফট টু রাইট আমরা যদি যাই, মৌলসমূহের জারণ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু বিজারণ ক্ষমতা হ্রাস পায়। অবশ্যই জারণ ক্ষমতা বৃদ্ধি পেলে বিজারণ ক্ষমতা কমবে। জারণ ক্ষমতাটা আমরা কি দিয়ে বুঝছি, একটু আগে উপরে জায়গাটা দেখ, জারণ ক্ষমতা শক্তিশালী জারক মানে তারা ইলেকট্রন গ্রহণের প্রবণতা তত বেশি। স্বাভাবিক, অনেক কিছু ভাবে ভাবা যায়, ধাতব অধাতব ধর্মটার ভাব, লেফট টু রাইটে অধাতব ধর্ম বাড়ে, লেফট টু রাইটে অধাতব ধর্ম বাড়ে। ধাতব ধর্মের ডেফিনেশন কি, ইলেকট্রন ছাড়ার যে প্রবণতা সেটা হচ্ছে ধাতব ধর্ম, ইলেকট্রন গেইন করার প্রবণতা ওটাই হচ্ছে অধাতব ধর্ম। তাহলে লেফট টু রাইটে ধাতু থেকে অধাতুর দিকে যায়, মানে লেফট টু রাইটে ধাতব ধর্মটা কমে, লেফট টু রাইটে ধাতব ধর্ম কমে, দ্যাট মিনস ইলেকট্রন ছাড়ার ইচ্ছা কমে। তাহলে লেফট রাইটে ইলেকট্রন নেওয়ার ইচ্ছাটা বাড়তে থাকে, তাহলে ইলেকট্রন নেওয়ার ইচ্ছা যত বাড়বে তত শক্তিশালী জারক হবে, এবং এটা সেটাই বলেছে, লেফট টু রাইটে মৌলসমূহের জারণ ক্ষমতা বৃদ্ধি পায়, জারণ ক্ষমতা বৃদ্ধি পেলে তো বিজারণ ক্ষমতা কমবে। এক্সপ্লেনেশন এখানে দেওয়া রয়েছে। ঠিক আছে, বেশ, আমি মেটাল নন মেটাল ক্যারেক্টার দিয়ে বললাম, মানে মেটাল নন মেটাল ক্যারেক্টার বা ইলেকট্রন ছাড়ার ইচ্ছা না ছাড়ার ইচ্ছা, এখানে বলেছে ইলেকট্রনটাকে শক্ত করে ধরে রাখে, রেডিয়াসটা যেহেতু ছোট হয়ে যাচ্ছে, আউটার মোস্ট অরবিটে ইলেকট্রনটাকে শক্ত করে আকর্ষণ করে রাখে, তাহলে সেই ইলেকট্রনটা সহজে ছাড়তে চাইছে না। সেই ইলেকট্রনটা যদি সহজে না ছাড়ে তাহলে সে ধাতব ধর্ম দেখাচ্ছে না, তাহলে লেফট রাইটে সাইজ ছোট হয়ে যাওয়ার ফলে ইলেকট্রনটা টাইটলি বাউন্ড হচ্ছে, ইলেকট্রনটা সহজে ছাড়ছে মানে ধাতব ধর্ম কমছে, ওইটাই আর কি এখানে এক্সপ্লেনেশন দেওয়া রয়েছে। ঠিক আছে, বুঝে গেলি। উপর থেকে নিচে কি হবে, উপর থেকে নিচের এক্সপ্লেনেশনটা তো উপর থেকে নিচে মানে গ্রুপ ওয়াইজ এক্সপ্লেনেশনের কোনো চাপই হয় না, গ্রুপ ওয়াইজ এক্সপ্লেনেশনের কোনো ঝামেলাই নেই। কারণ কি গ্রুপ ওয়াইজ এক্সপ্লেনেশনের ঝামেলা নেই, তার রিজনটা হচ্ছে যে উপর থেকে নিচে তো একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার বেড়ে বেড়ে যায়, উপর থেকে নিচে যেই একটা করে প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাড হতে হতে যায়, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা বাড়ে, তত ওই আউটার মোস্ট অরবিটের ইলেকট্রনটার উপর নিউক্লিয়াসের আকর্ষণ বলটা কমতে কমতে যায়, কারণ প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা
বা তুই বলবি কি করে হয় স্যার, সেন্টারে তো প্রোটনও বাড়ছে, সেন্টারে প্রোটন বাড়ছে, প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বারটা যেমন বাড়ছে, নিউক্লিয়াস থেকে আউটার মোস্ট অরবিটের ডিস্টেন্সটা যেমন বাড়ছে, তেমন তো সেন্টারে প্রোটনও বাড়ছে। তাহলে তাহলে আকর্ষণ বলটা কমে যাচ্ছে কেন আউটার মোস্টের উপর? আসলে সেন্টারে প্রোটন বাড়ার ফলে টোটাল অ্যাট্রাকশন ফোর্সটা যতটা বাড়ছে, তার থেকে নিউক্লিয়াস থেকে ইলেকট্রনের ডিস্টেন্সটা অনেক বেশি বেড়ে যাচ্ছে এক একটা প্রিন্সিপাল কোয়ান্টাম নাম্বার অ্যাড হওয়ার ফলে। মানে ভ্যালেন্স শেলটা 2 3 4 5 করে বেড়ে যাওয়ার ফলে যতটা পরিমাণ নিউক্লিয়াস থেকে ইলেকট্রনটা দূরে যাচ্ছে, সেন্টারে প্রোটন বাড়াটা সেটাকে কাউন্টার করতে পারে না। মানে ওভারঅলে আকর্ষণ বলটা দেখতে গেলে কম কম হচ্ছে। সো তাহলে কোন গ্রুপ থেকে ওপর থেকে নিচে যদি আমরা নিচের দিকে যদি যাই, ওপর থেকে নিচের দিকে যাই, তাহলে মৌলের বহিস্তম কক্ষটি পরমাণু কেন্দ্র থেকে ক্রমশ দূরবর্তী হয়, ফলে যোজ্যতা কক্ষের ইলেকট্রনের উপর পরমাণু কেন্দ্রকে আকর্ষণ বল হ্রাস পায়। তাহলে আউটার মোস্ট অরবিট ইলেকট্রনটাকে যদি টাইটলি না ধরে রাখতে পারে, সেটা সহজে বেরিয়ে যাবে। সহজে বেরিয়ে যাবে মানে কি? সহজে অক্সিডেশন হবে। যে সহজে অক্সিডাইজড হয়ে যায় সে শক্তিশালী কি বিজারক। তাহলে ফলে মৌলগুলি ইলেকট্রন বর্জনের প্রবণতা তথা বিজারণ ক্ষমতা ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ জারণ ক্ষমতা ক্রমশ হ্রাস পায়। এ তো ঠিক আছে, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা, জারণ ক্ষমতা বিজারণ ক্ষমতা ক্রম দিয়ে দিয়েছে, দেখে নিবি, সিম্পল, গ্রুপ ওয়াইজ আর পিরিয়ড ওয়াইজ। অ্যান্ড লাস্টলি আমাদের যে টপিকটা আজকের জন্য, পরের দিন থেকে তো আমাদের খুব ইম্পর্টেন্ট টপিক স্টার্ট হবে বলেই দিলাম। ইম্পর্টেন্ট টপিক বলতে আমার আয়নাইজেশন এনথালপি, ইলেকট্রন গেইন এনথালপি এন্ড ইলেকট্রোনেগেটিভিটি, এই তিনটে টপিক খুব ইম্পর্টেন্ট, বিশাল ফান্ডামেন্টাল কনসেপ্ট। যোজ্যতা, ভ্যালেন্সি কাকে বলে? দেখ, একটা হচ্ছে ভ্যালেন্স ইলেকট্রন, ভ্যালেন্স সেল কাকে বলে? কোন একটা অ্যাটমের আউটার মোস্ট সেলকে আমরা বলি ভ্যালেন্স সেল। বারবার এই ভ্যালেন্স সেল বলতে মাথা খারাপ করছে তোদের। এই ভ্যালেন্স সেলে টোটাল যত ইলেকট্রন, যতগুলো টোটাল ইলেকট্রন, সেটাকে আমরা বলি ভ্যালেন্স ইলেকট্রন। ভ্যালেন্সিটা কি? ভ্যালেন্সি হচ্ছে কোন একটা এলিমেন্টের অক্টেট ফিল আপ করতে আর যতগুলো ইলেকট্রন দরকার। তাহলে অক্টেট ফিল আপ করতে যতগুলো ইলেকট্রন দরকার সেন্সে, অক্টেট ফিল আপ করতে সে ইলেকট্রন গেইন করতে পারে অথবা সে ইলেকট্রন ছেড়ে দিতে পারে, সেটা অ্যাটমটার উপর নির্ভর করছে। যেমন আমি খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বিষয়টা বোঝানোর চেষ্টা করি। খুব সিম্পল একটা এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। ধর, দেখ, সোডিয়ামের আমি যদি ইলেকট্রনিক কনফিগারেশন লিখি, সোডিয়ামের হচ্ছে 1s2, দেন 2s2, তারপরে 2p6, তারপরে আসছে 3s1। তাহলে এর ভ্যালেন্স সেল কোনটা? ভ্যালেন্স সেল হচ্ছে এটা 3। ভ্যালেন্স সেলে কটা ইলেকট্রন? একটা। তাহলে এর ভ্যালেন্স ইলেকট্রন কতগুলো? ভ্যালেন্স ইলেকট্রনের কাছে কতগুলো? একটা। তাহলে সোডিয়ামের কাছে এখন দুটো জিনিস করতে পারে সোডিয়াম। সোডিয়াম এখন দুটো জিনিস করতে পারে। কি করতে পারে? সোডিয়াম এই যে একটা ভ্যালেন্স ইলেকট্রন, ও এখন আরো 7টা ইলেকট্রন নিয়ে অক্টেট করতে পারে। তাহলে ওর কাছে দুটো অপশন, একটা আছে আরো 7টা নাও দিয়ে অক্টেট করো, এটা একটা অপশন। এটা একটা অবশ্যই অপশন। করে না সেটা অন্য কথা। না স্যার এসব তো করে না, করে না অন্য কথা, আমি বলছি থিওরিটিক্যালি কি কি পসিবল। আরো 7টা নিয়ে অক্টেট করা পসিবল। আর একটা কি করতে পারে, ওর যে ভ্যালেন্স ইলেকট্রন একটা আছে 3s1, এই 3s1 এর ইলেকট্রনটাকে বাইরে বার করে দাও। 3s1 এর একটা ইলেকট্রন যদি বেরিয়ে যায়, তাহলে ওটা কি হবে? সোডিয়াম থেকে একটা ইলেকট্রন বেরোবে এবং ওটা সোডিয়াম প্লাসে কনভার্ট হবে। সোডিয়াম প্লাসের ইলেকট্রনিক কনফিগারেশন কি? 1s2, 2s2, 2p6। তাহলে সোডিয়াম মেটাল, সোডিয়াম যেহেতু মেটাল, সোডিয়ামের কাছে এই 7টা ইলেকট্রন নেওয়া ওর কাছে ফেভারেবল নয়। তাহলে সোডিয়াম সেই মোমেন্টে কি চাইবে? 3s1 থেকে ইলেকট্রনটাকে বার করে দাও। 3s1 থেকে যদি ইলেকট্রনটা বেরিয়ে যায়, তাহলে এখন ভ্যালেন্স সেল কে হলো? এখন ভ্যালেন্স সেল হলো n=2। ভালো করে দেখ, এটাই হচ্ছে ভ্যালেন্স সেল। ভ্যালেন্স সেলে টোটাল ইলেকট্রন কটা? 6 আর 2 এ 8টা। তাহলে অক্টেট ফিল আপ হয়ে গেল। তাহলে সবাই যে অক্টেট ফিল আপ নিজের ইলেকট্রন গেইন করেই করবে তা নয়, ইলেকট্রন ছেড়েও করতে পারে, ইলেকট্রন নিয়েও করতে পারে, সেটাও এক্ষুনি আমি একটা এক্সাম্পল দেখাবো। তাহলে ভ্যালেন্স সেলে যতগুলো ইলেকট্রন, দ্যাট ইজ ইওর ভ্যালেন্স ইলেকট্রন। এবার অক্টেট করার জন্য সে যতগুলো ইলেকট্রন নিচ্ছে বা ছাড়ছে, সেটাকে আমি বলছি তার ভ্যালেন্সি। বেশ, এবার আমি যদি সেম জিনিস ফ্লুরিনের জন্য কাজে লাগাই, ফ্লুরিনের জন্য আমাকে লিখবো 1s2, 2s2, 2p5, রাইট? এর কাছে দুটো সিচুয়েশন। ভ্যালেন্স ইলেকট্রন এখানে কটা? এখানে ভ্যালেন্স ইলেকট্রন, এখানে ভ্যালেন্স ইলেকট্রন হচ্ছে 7টা। দেখতেই পাচ্ছিস 2s এ দুটো আর 2p তে 5টা, কারণ ভ্যালেন্স সেল হচ্ছে n=2 হচ্ছে ভ্যালেন্স সেল, n=2 তে টোটাল 7টা ইলেকট্রন আছে। তাহলে এ দুটো কাজ করতে পারে, ওর এই যে 7টা ইলেকট্রন আছে, টোটাল 7টা ইলেকট্রনটাকে ছেড়ে দিতে পারে, অথবা একটা ইলেকট্রন গেইন করে অক্টেট করতে পারে। এমনি আমরা জানি ফ্লুরিন হচ্ছে নন মেটাল, নন মেটালের ইলেকট্রন ছাড়তে চায় না, ইলেকট্রন নিতে চায়, তাহলে ফ্লুরিন 7টা ইলেকট্রন ছেড়ে দেবে? 7টা ইলেকট্রন ছেড়ে দিয়ে 7- আয়ন হওয়া অতই সোজা জিনিস, দিয়ে হিলিয়ামের কনফিগারেশন করবে? করবে না। ও অবশ্যই 7টা ইলেকট্রন ছাড়বে না, তাহলে এই জিনিসটা করবে না। ও এখন কি করবে? আগেরটার ক্ষেত্রে এটাই হয়েছিল, ছেড়েছিল। ও এখন একটা ইলেকট্রন গেইন করবে। একটা ইলেকট্রন গেইন করে নিলেই ফ্লুরিন কিসে কনভার্ট হয়ে যাচ্ছে? একটা ইলেকট্রন গেইন করে নিলেই ফ্লুরিন কনভার্ট হচ্ছে
যে এফ প্লাস ইলেকট্রন ও কনভার্ট হচ্ছে এফ মাইনাসে। এফ মাইনাসের এখন ইলেকট্রনিক কনফিগারেশন হচ্ছে 1s2 2s2 2p6, দ্যাট মিনস এখানে টোটাল 8টা ইলেকট্রন। তাহলে ফ্লুরিনের কাছে এখন একটা ইলেকট্রন গেইন করা সুবিধা। তাহলে ফ্লুরিন এখন একটা ইলেকট্রন গেইন করলো। তাহলে এখান থেকে একটা জিনিস বুঝলাম, অনেকে ভ্যালেন্স ইলেকট্রন আর ভ্যালেন্সিকে একই জিনিস মনে করে, না, সোডিয়ামের ভ্যালেন্স ইলেকট্রন এক, ভ্যালেন্সিও এক, ঘটনাচক্র হয়েছে। ভ্যালেন্স ইলেকট্রন এক কেন, ধরুন 3s এ একটা ইলেকট্রন, ভ্যালেন্সি এক কেন, ওই 3s এর একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে অক্টেট করছে। ফ্লুরিনের ক্ষেত্রে যদি দেখি, ফ্লুরিনের ভ্যালেন্স ইলেকট্রন 7টা, কিন্তু ওর ভ্যালেন্সি কত, 1, কেন কি অক্টেট করার জন্য একটা ইলেকট্রন গেইন করেছে। তাই তাই ভ্যালেন্সি আর ভ্যালেন্স ইলেকট্রন কিন্তু দুটো আলাদা জিনিস, ভালো করে মনে রাখতে হবে। তাহলে এখানে আসি, পর্যায় সারণীতে মৌলসমূহের শ্রেণীবিন্যাসকে আমরা যোজ্যতা ভিত্তিক শ্রেণীবিভাগ বলা যায়। মৌলগুলি যোজ্যতা পর্যায়ক্রমে আবর্তিত হয়, ঠিক? হয়তো এক গ্রুপ 1 এ যে রয়েছে তাদের ভ্যালেন্সি হচ্ছে 1, ঘুরে 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 আবার গ্রুপ 1 এ যারা আসবে ভ্যালেন্সি 1 আবার রিপিটে আসে, ঘুরে ঘুরে আবার ভ্যালেন্সি 2 আবার রিপিটেশন আসে। তাহলে গ্রুপ 1 এ যেগুলো আছে অনেকগুলো এলিমেন্ট যাওয়ার পর আবার ভ্যালেন্সি 1 ব্যাক করে আসে, আবার অনেকগুলো যাওয়ার পর আবার ভ্যালেন্সি 1 করে আসে। কারণ হাইড্রোজেন হিলিয়ামের পর আবার ভ্যালেন্সি 1 লিথিয়ামে ব্যাক করলো, লিথিয়ামের পর বেরিলিয়াম বোরন কার্বন নাইট্রোজেন হতে হতে নিয়নের পর ঘুরে আবার সোডিয়ামে ব্যাক করলো, আবার ঘুরে এসে ওখান থেকে আর্গন থেকে ঘুরে এসে আবার পটাশিয়ামে ব্যাক করলো। তাহলে ভ্যালেন্সি 1 ব্যাক করে করে আসছে, শুধু ভ্যালেন্সি 1 নয়, প্রতিটা ভ্যালেন্সি এমনি করে ব্যাক করে করে আসছে, রিপিটেশন হচ্ছে। তাহলে একই পর্যায়ের মৌলগুলির যোজ্যতা অক্সিজেন সংযুক্তি দ্বারা মাপা হলে দেখা যায় পর্যায় সারণীতে কোনো মৌল যে গ্রুপে অবস্থান করে সেই গ্রুপ সংখ্যাই তার যোজ্যতা। স্বাভাবিক, এটাই তো, যে যে গ্রুপে থাকে সেই গ্রুপ সংখ্যাই হচ্ছে তার যোজ্যতা। গ্রুপ 8 এর সর্বোচ্চ যোজ্যতা 8, ঠিক আছে? গ্রুপ 8 এর সর্বোচ্চ যোজ্যতা 8 কেবল OSO4 আর RuO4 যৌগ দুটির ক্ষেত্রে দেখা যায়, ঠিক আছে? এই গ্রুপ 8 এর এই কথাগুলো কোত্থেকে আসছে, এটা আসলে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের সংখ্যাটা লিখেছে, ঠিক আছে? মেন্ডেলিভ পিরিয়ডিক টেবিলে যে তিনটে তিনটে করে এলিমেন্ট ছিল ওইটা, ওইখানে গ্রুপ 8 এর কথা বলছে। বেশ, নিষ্ক্রিয় গ্যাসগুলির যোজ্যতা শূন্য, স্বাভাবিক কারণে কারোর সাথে মিলিত হওয়ার প্রবণতা দেখায় না। আবার একই পর্যায়ের মৌলগুলির যোজ্যতা হাইড্রোজেন সংযুতি দ্বারা মাপা হলে মৌলগুলির যোজ্যতা গ্রুপ 1 থেকে 1 একক করে ক্রমশ বৃদ্ধি পেয়ে গ্রুপ 4-এ 4 হয় এবং পরে ক্রমান্বয়ে 1 একক করে হ্রাস পেয়ে গ্রুপ 7-এ 7 হয়, সরি, গ্রুপ 7-এ 1 হয়। তাহলে গ্রুপ 4-এর পর হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতা ইকুয়াল টু 8 মাইনাস গ্রুপ সংখ্যা, এটা বলতে চেয়েছে। যেমন এই দেখ, এইখানে যেটা বললাম, গ্রুপ 4, 4 ইন দা সেন্স এই যে ফ্লুরিনের ক্ষেত্রে এখানে কি হয়েছে, যোজ্যতা কি করে বার করব, 8 মাইনাস যতগুলো যোজ্যতা ইলেকট্রন, তাহলে এর ভ্যালেন্সি পেয়ে গেলে 1, এটাই বলতে চেয়েছে। তাহলে যাদের ভ্যালেন্স ইলেকট্রন 4 বা 4-এর বেশি তাদের ক্ষেত্রে 8 মাইনাস করতে হয়, এটা বলতে চাইলো এখানে, ঠিক আছে? গ্রুপ সংখ্যা মানে ও যার যেটা ভ্যালেন্স ইলেকট্রন সেটাই আর কি। তাহলে হাইড্রোজেন ভিত্তিক এবং অক্সিজেন ভিত্তিক যোজ্যতা পৃথক হলেও এদের যোগফল সর্বদা 8ই হয়। যাই হোক, এগুলো সেই পুরনো টেকনিক, অক্সিজেন হাইড্রোজেনের সাথে রিয়াকশন করে করে দেখা। কোন মৌলের এরকম ক্লোরিন ভিত্তিক যোজ্যতা তার হাইড্রোজেন ভিত্তিক যোজ্যতার অনুরূপ হয়, এরকম করে করা হয়েছে। যাই হোক, এবার শ্রেণী বরাবর যোজ্যতার পরিবর্তন। তাহলে পর্যায় সারণীতে কোন গ্রুপের ওপর থেকে নিচে নামলে মৌলসমূহের যোজ্যতার পরিবর্তন হয় না, কারণ একই গ্রুপভুক্ত মৌলগুলির সর্ববহিস্থ কক্ষের ইলেকট্রনিক কনফিগারেশন একই। তাহলে 1A দেখেছিস, 1A এইভাবে বলছে, মানে মেন্ডেলিভের পিরিয়ডিক টেবিলের রেসপেক্টে ওই কথাগুলো বলছিল, লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলের রেসপেক্টে বলেনি। লং ফর্ম অফ পিরিয়ডিক টেবিলের রেসপেক্টে বললে আমাদের বুঝতে অনেকটা ইজিয়ার হয়, আমার তো হয়। যাই হোক, গ্রুপ 1A, দ্যাট মিনস গ্রুপ 1A মানে গ্রুপ 1 এর কথা বলতে চাইছে লং ফর্মে। মেন্ডেলিভেটে যেটা 1A ছিল, লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম প্রভৃত প্রত্যেকের যোজ্যতা 1। গ্রুপ 2A মানে বেসিক্যালি গ্রুপ 2, তাদের ম্যাগনেসিয়াম ক্যালসিয়াম ফ্রান্সিয়াম তাদের যোজ্যতা 2, এটাই, আর কিছুই না। যাই হোক, তাহলে সিম্পল টার্মে মনে রাখবি, যেটা বোর্ডে দেখালাম ওই জিনিসটা মনে রাখবি, আরামসে পারবি। এত হাইড্রোজেনের সাথে সংযুক্তি, অক্সিজেনের সাথে সংযুক্তি, এত কিছু জটিল করে না ভাবলেও চলবে, সো চিন্তা নাই, ঠিক আছে? তাহলে আজকে এতটাই থাকলো। পরের দিন থেকে আমাদের খুবই ইম্পর্টেন্ট একটা টপিক শুরু হবে। সেই ইম্পর্টেন্ট টপিকটা হচ্ছে এই যে দেখতেই পাচ্ছিস, আয়নন বিভব বা আয়নীভবন এনথালপি, আয়নাইজেশন পটেনশিয়াল বা আয়নাইজেশন এনথালপি। এখান থেকে আরো টপিক ইম্পর্টেন্ট শুরু হবে। বইটা খুলে দেখবি, আয়নাইজেশন এনথালপি 3-4 পাতা দিয়েছে, ঠিক আছে? সো আজকে এতটাই থাকলো। পরের দিন থেকে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস স্টার্ট
হবে। তাহলে আজকে এতটাই রাখলাম, পরের দিন থেকে দেখছি।